নমস্কার। প্রথমেই নতুন সরকার গঠন করাতে জনসাধারণ যে ভূমিকা নিয়েছে সেই ইতিবাচক ভূমিকার জন্য বাংলার মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, এমন একটা প্রথা চলছিল বা কথা চলছিল, আর সেটা মানুষের মধ্যে বিশ্বাসও জন্মে গিয়েছিল যে পশ্চিমবাংলায় মুসলিম ভোট ছাড়া কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। যত স্যাফোলজিস্ট আছে সবাই সেটাকে বিশ্বাসও করে নিয়েছিল, কিন্তু সনাতনী ঐক্য সারা দেশের সামনে এটা প্রমাণ করে দিল যে যদি সনাতনী জোট তৈরি হয়, সনাতনী মানুষ ঐক্যবদ্ধ হয়, তাহলে পরিবর্তন সম্ভব আছে এবং ব্যাপক পরিবর্তন সম্ভব আছে, মহা পরিবর্তন সম্ভব আছে। সেই পরিবর্তনটাই সংগঠিত হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পাপ করে গিয়েছে সেই পাপের শাস্তি তৃণমূল কংগ্রেস পেয়েছে, এটা ঠিক, কিন্তু আসল শাস্তি পেয়েছে পশ্চিমবাংলা, আসল শাস্তি পেয়েছে পশ্চিমবাংলার জনগণ। আজকে সারা দেশ এবং বিদেশে যারা বাংলার নাগরিক আছে তারা ফোন করছে, তারা সন্তোষ ব্যক্ত করছে এবং অদ্ভুতভাবে এই প্রথম ইলেকশন যাতে সারা দেশের যারা বাঙালি বিভিন্ন প্রান্তে কাজে কর্মে ছড়িয়ে থাকতো, ভোটের সময় অনেকেই আসতো না, তারা এবার এসে ভোট দিয়েছে। বিদেশ থেকে পর্যন্ত নাগরিকেরা এসে ভোট দিয়েছে যারা বাংলা থেকে বাইরে থাকে। অতএব পশ্চিম বাংলা এই পরিবর্তন যে বাংলার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুভব করেছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলার নাগরিকেরা। কেন করেছে? একটা সরকার মিসরুলের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে একটা রাজ্যকে পিছিয়ে নিয়ে যায়, এ কাহিনী পশ্চিমবাংলায় আছে, কিন্তু নতুন নয়, অন্যান্য অনেক রাজ্যে হয়েছে। যে সমস্ত অবিজেপি সরকার রাজ্য ছিল, দিল্লির মতো জায়গায়, সেখানেও পর্যন্ত মুখোশের আড়ালে চরম দুর্নীতি হয়েছে। সেই কারণে দুর্নীতিটা নতুন নয়, এখানকার দুর্নীতি আরো নিকৃষ্ট। কিন্তু মানুষের চিন্তা সবচেয়ে যেটা হয়েছে, মুখ্যমন্ত্রী যেদিন পরিষ্কার বলে দিলেন যে আমরা আছি তাই, আমরা না থাকলে, অর্থাৎ উনি ইশারা দিলে সংখ্যালঘু অর্থাৎ মুসলমান সমাজ 1 মিনিটে সব সনাতনী সমাজকে শেষ করে দিতে পারে। এত বড় হুঙ্কার যেটা বাংলার মানুষকে, সনাতনী ঐক্যকে জোরদার করেছে। এবং আমরা যে বারবার বলছি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে, সেটা মানুষের মধ্যে পূর্ণ বিশ্বাসে রূপ পেয়েছে যে সত্যিই তো তাই। অতএব একটা সরকার শুধু বাংলার অর্থকে লুট করেনি, বাংলার মানুষকে পথে বসায়নি, পশ্চিম বাংলার অস্তিত্বকে শেষ করবার জন্য এক ষড়যন্ত্র তৈরি করেছে। বিদেশ থেকে লোক ঢুকিয়ে বাংলার সংখ্যার ভারসাম্যকে নষ্ট করার চেষ্টা চলছে, সেটা বিনষ্ট হয়েছে। এখন যেটা এরা চেষ্টা করছে, যেটা পরিষ্কার খবর আছে, কিন্তু আমি সাবধান করছি সেই সমস্ত সমাজকে, নতুন করে একটা মুসলিম সমাজকে
তাতানোর চেষ্টা করছে। যদিও মমতা ব্যানার্জি শুরুর থেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন এই রাজ্যে, কিন্তু বেলডাঙ্গায় হয়েছে, বাকি জায়গায় হয়নি, হাওড়ায় হয়েছে, বাকি জায়গায় হয়নি। এই রকম একটি দাঙ্গা আবার যাতে এখানে লাগে, অস্থিরতা তৈরি হয়, তার একটা ষড়যন্ত্র চলছে। এবার কিন্তু আর রেহাই পাবেন না। যারা দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করবে তারাও রেহাই পাবে না, যারা দাঙ্গায় অংশগ্রহণ করবে তারা জীবনের সবচেয়ে কঠিনতম দিন তারা দেখবেন। অতএব পরিষ্কারভাবে বাংলাকে আমরা আইনের শাসনের মাধ্যমে শান্ত রাখতে চাই, হিংসাহীন বাংলা রাখতে চাই। তা যে আমরা মুখে বলেছি তা নয়, কাজে করে দেখিয়েছি। আমার রাজ্য সভাপতি সরকারের কাছে গিয়ে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজির কাছে গিয়ে লিখিত চিঠি দিয়ে এসছে, হামলাকারীদের রং দেখার দরকার নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি বিজেপি শান্তির পতাকা তুলে না ধরত, 1000 তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা খুন হতো, 1000-এর বেশি তৃণমূল কার্যকর্তা খুন হতো, হাজার হাজার তৃণমূল কার্যকর্তার বাড়ি আগুনে ভস্মীভূত হতো, ধ্বংস হয়ে যেত। হাজার হাজার তৃণমূলের কার্যকর্তাকে এ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পালাতে হতো। অতএব সেই কারণে আমরা রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক দায়বদ্ধতা কতটা পালন করি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যে কার্যকর্তাদের 21 সালে জেসিপি দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছে, যে কার্যকর্তারাই সবে মাত্র 5 বছর বাদে বাইরে বাইরে ঘুরে ঘরে ফিরেছে, যে কার্যকর্তাদের বাড়ি ঘর তছনছ করে তাকে ভিখিরি বানিয়ে দেওয়া হয়েছে, যে 300 কার্যকর্তাকে খুন করা হয়েছে, তাদের মনে প্রতিশোধের ভাবনা নেই? আমরা তাদের আটকে দেওয়াতে তাদের মনের মধ্যে সেই ক্ষোভ কি অবস্থায় আছে আপনি চিন্তা করুন। সেই কারণে আমরা ছাড়ব না তাদের। যারাই খুন, অগ্নিসংযোগ, লুট করে বিজেপি কার্যকর্তাদের পথে বসিয়েছে, বিজেপি কার্যকর্তাদের ফোঁটা ফোঁটা রক্তের সুদে মূলে উসুল আমরা করব, কিন্তু খুনের বদলে খুন নয়, রক্তের বদলে রক্ত নয়। উন্নয়ন যাতে ত্বরান্বিত হতে পারে, বুকে পাথর চাপা দিয়েও আমাদেরকে শান্তির ধ্বজা উড়িয়ে চলতে হবে। কারণ আমরা চাই বাংলার উন্নতি, আমরা চাই বাংলার সমৃদ্ধি। বাংলায় আইনের শাসন হলেই তবেই এখানে শিল্প আসবে, তবেই বেকারি ঘুচবে, তবেই বাংলার অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে। সেই কারণের জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে সমস্ত কার্যকর্তা রক্ত ঝরেছে, যে সমস্ত আমাদের কার্যকর্তারা পথে বসেছে, তারা বিচার পাবে, আইনের বিচার পাবে, বদলা হবে আইনে মারফত, আইন মারফত বদলা হবে। অতএব এই বিষয়টা আমরা পরিষ্কার করে সমাজে বলতে চাই। আজকে আপনি ভাবুন তো, একটা রোলওয়ালা, রাস্তায় স্ন্যাক্স বিক্রি করেওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন ইডির হাতে ধরা পড়েছে। কেউ কেউ বলছে আগে ধরা উচিত ছিল। আমি মনে মনে বলছিলাম যে আগে ধরেনি, ভালো হয়েছে, নইলেই তো চিৎকার করতে শুরু করতো তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে এই সমস্ত করছে, সেই জন্য নির্বাচনে হার আগে, জনগণ হারাক তোকে, তারপরে জেলে যাস।
আপনি কি ভাবেন এই দুর্নীতির সাথে ওপরের নেতাদের যোগসাজশ নেই? মুখ্যমন্ত্রী সৎ সেজে বসে আছে, যদিও এখন আর কেউ বলে না। ওর পার্টির লোকরা আগে লিখতো সততার প্রতীক, এখন আর লেখে না। সারদার পর থেকে ওর পার্টির কার্যকর্তারাও বুঝে গেছে যে হচ্ছে সারদার প্রতীক, সততার প্রতীক নয়, সারদার প্রতীক। যে কারণে এখন ওর কার্যকর্তারাও একে বিশ্বাস করে না যে সততার মোড়কে আসলে চরম অসৎ কাজ ইনি করাচ্ছেন। কি করে একজন লোক, একটা ঝাড়ুদার, তার প্রমোশনে পয়সা খাচ্ছে? পয়সা নেই তো জমি দে, জমি নেই তো বাড়ি দে, বাড়ি নেই তো ফ্ল্যাট দে। কি জাতীয় অবস্থা তৈরি করেছে? তদন্ত চলছে। আমরা বিশ্বাস করি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত গিয়েছে। এখন আর সিআইডি তথ্য মুছতে পারবে না, পুলিশ প্রমাণ লোপাট করতে পারবে না। সেই কারণে তদন্ত চলবে, একযোগে তদন্ত চলবে। তাতে তৃণমূলের যত বড় নেতা নেত্রী যুক্ত হবে, কাউকে রেয়াত করা হবে না। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, মানুষের টাকা, উন্নয়নের টাকা, রাজ্যের টাকা যারা আত্মসাৎ করে বাংলার গরিব মানুষকে পথে বসিয়েছে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড়ব না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, এটাও আমি পরিষ্কার করে বলতে চাই। কালকে এই তৃণমূলের লোকেরা বলবে প্রতিহিংসা, প্রতিহিংসা যদি হতো তাহলে যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, যে রাজনৈতিক হিংসার শিকার আমাদের কর্মীরা হয়েছে, একই রাজনৈতিক হিংসার পুনরাবৃত্তি অন্তত 4 দিন তো করে নিতাম। যে 4 দিন তৃণমূলের সরকার ছিল, আমরাও জানি কায়দা, যেটা 21 সালে ঘটানো হয়েছে। যে আমার তো সরকার ছিল না, ইলেকশন কমিশনের সরকার ছিল, আর আমরাও তো এখানে বলার সুযোগ ছিল যে মমতা ব্যানার্জির সরকার ছিল। কারণ মমতা ব্যানার্জি নিজে বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি ছাড়বো না, আমি এখনো মুখ্যমন্ত্রী। অতএব যা কিছু হতো মমতা ব্যানার্জির সরকারে হতো, ও কায়দা আমরাও জানি। কিন্তু আমরা রাজ্যের উন্নয়ন, রাজ্যের শান্তির ক্ষেত্রে কোনো রকম কায়দা করতে রাজি নই। ইলেকশনের আগে আমরা যে আশ্বাসন বাংলার মাকে দিয়েছিলাম, ওরা তো মা মাটি মানুষের নাম করে মাকেই সবচেয়ে বেশি অপমানিত করেছে, মাকেই সবচেয়ে বেশি ধর্ষিত করেছে। কিন্তু আমরা মাকে কথা দিয়েছিলাম, হে বাংলার মা, তুমি তৃণমূলের মা হও, সিপিএম এর হও, কংগ্রেস হও আর বিজেপির হও, মায়ের কোল খালি করার রাজনীতি আমরা করব না। আমরা মায়ের কোল ভরাবো, কিন্তু মায়ের কোল খালি আমরা করব না। সেই কথা বর্ণে বর্ণে আমরা পালন করে আসছি। তারপরেও কিছু তৃণমূল কংগ্রেসের লোকেরা বিজেপির পতাকা নিয়ে হামলা করাটা তো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এবার কিছু জায়গাতে টাকা পয়সা চাওয়ার ঘটনা ঘটতে শুরু করেছে। এ খবর আমাদের কাছে আসতে শুরু করেছে। আমি পরিষ্কার আপনাদের মাধ্যমে, আমরা সংগঠনের মাধ্যমেও, আমরা সেই সমস্ত যদি কোনো মানুষ থাকেন যাদের ওপর অনৈতিকভাবে, অন্যায়ভাবে কোনো নেতা, সে যে পার্টির হোক, টাকা ডিমান্ড করছে, অর্থ আদায়ের জন্য চাপ সৃষ্টি করছে, হুমকি দিচ্ছে, এমন যদি কোনো কিছু থাকে, আপনারা আমাদের জানান। সে যে স্তরের কার্যকর্তা হোক, সে বিজেপি হোক আর অন্য কেউ হোক, আমরা কোনোভাবেই তার রেয়াত করব না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। যেমন আমরা হামলা বন্ধ করিয়েছি, তেমনি তোলাবাজি বন্ধ করাবো।
আমাদের কাছে অনেকগুলো খবর আছে তৃণমূল থেকে যারা বিজেপিতে তো ঢুকতে পারেনি, কিন্তু আপাতত বিজেপি সেজে নানান জায়গায় ওই কাজ করতে শুরু করেছে। অতএব তাদেরও আমি সাবধান করে দিতে চাই, শুধরে যান, নইলে কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে। কারণ আমরা কোনোভাবেই পশ্চিম বাংলায় কাটমানি তোলাবাজি করতে দেব না। কয়েকটা জায়গায় খবর এসছে অটো এবং টোটো স্ট্যান্ডে তৃণমূলের একদল গিয়ে আরেক দল এসে তারা ইতিমধ্যে চাঁদা চাওয়ার প্ল্যানিং নিয়ে কাজ শুরু করেছে। অতএব এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পরিষ্কারভাবে আমরা রাজ্যের প্রশাসন এবং পুলিশকেও আমরা বিষয় জানিয়ে দিয়েছি যে তোলাবাজি বাংলা থেকে পুরোপুরি নির্মূল হবে, তৃণমূল বাংলা থেকে মুছে যাবে, কাটমানি তোলাবাজিও বাংলা থেকে মুছে যাবে। অতএব কোনোভাবে এই জিনিসকে বরদাস্ত করা হবে না। অতএব যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আপনি দেখুন শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়কের মৃত্যু হলো, এই পুলিশকে লোকের অপদার্থ বলে, অযোগ্য বলে, পুলিশ কিছু করতে পারে না। দেখুন সিবিআইকে হ্যান্ডওভার করার আগেই পুলিশ চমৎকার করে দিয়েছে। কিভাবে পুলিশ কাজ করে দিয়েছে তার মানে এটা প্রমাণ হলো, আমি আগেও বলেছি, ওর আত্মসহায়কের মৃতদেহর সামনে দাঁড়িয়েও বলেছে আমি এই কথা, যে পুলিশকে দলদাসে পরিণত করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে একটা দলদাসের অবস্থায় থাকতে থাকতে পুলিশও কর্মবিমুখ হয়ে গেছে। কিন্তু আজ বাংলায় যেমন নতুন স্বাধীনতা এসছে, তেমনি স্বাধীনতার সাথে সাথে পুলিশও স্বাধীন হয়েছে। যদি সুযোগ্য কাজ করার সুযোগ পায় তাহলে যোগ্যতা প্রমাণ এ পুলিশও দেখাতে পারে। আজকে তার পুরোপুরি নিদর্শন আপনি দেখছেন। সেই কারণে আমরা আইন রক্ষকের ওপর ভরসা রাখছি। পুলিশের যে সমস্ত ওপর বিধিনিষেধ, পুলিশের ওপর নানাভাবে রাজনৈতিক চাপ সিপিএম আমল থেকে হয়ে আসছে। আজকে কত 49 বছর, 49 বছর ধরে কেউ যদি দাসত্ব করে আসে সে তো দাসেই পরিণত হওয়ার কথা। অতএব 49 বছরের যে দাস প্রথা, সেই প্রথা সমাপ্ত হয়েছে এবং আইন রক্ষকদের কাজের পরিবেশ তৈরি হয়েছে। আইন রক্ষকের কাজের পরিবেশ থাকলেই তবেই বাংলার প্রগতি হবে। সবে আমাদের মন্ত্রিসভা দপ্তর বন্টন হয়েছে, আর কয়েকদিন বাদে এটার এক্সপানশনও হবে। অতএব ধীরে ধীরে কাজের পরিবেশ চলে আসবে। এমনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী গদিতে বসা মাত্রই পর পর যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা অভূতপূর্ব। এক একটা সিদ্ধান্ত দেখেই বোঝা যায় যে সরকারের শুরুটা কীরকম আর এর শেষটা কী হবে। প্রত্যেক ক্ষেত্রে রাজ্যের সুরক্ষা, রাজ্যের উন্নতি, জনগণের কথাই ভাবা হয়েছে। এই যে 45 দিনের মধ্যে বর্ডারকে সিল করার চিন্তা, জমি তুলে বিএসএফের হাতে দিয়ে দেওয়ার যে ঘোষণা, এক অভূতপূর্ব ঐতিহাসিক ঘোষণা। সিপিএম আমল থেকে এটা আটকে আছে। সিপিএম ওদিক দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবে, ভোটার বানিয়ে ভোটে জিতবে, সিপিএম করিডোর খুলে রেখেছে, জমি দেয় না। তৃণমূল কংগ্রেস তো সিপিএমের শিক্ষায় শিক্ষিত, যে কারণে একই পদাঙ্ক অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস, যে তার একটাই রাস্তা, বিদেশ থেকে নাগরিক ঢোকাও, ভোটার লিস্টে নাম তোলো, আর তাদের দিয়ে ভোট দিয়ে ইলেকশন যেত।
এবার এসআইআর যে চালাকি বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে যাতে বাংলা সুরক্ষিত থাকে, বাংলার এই অনুপ্রবেশকারীদের দ্বারা ভারসাম্য সুরক্ষিত থাকে, তার জন্য এই ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর এক বিশাল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কারণ বাংলা গেটওয়ে, ইন্ডিয়ার ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে, সেই কারণের জন্য এটার সুরক্ষা দরকার। আজকে আসামে সোয়ারিং হচ্ছে, আমরা স্বাগত জানাই তৃতীয়বারের আসাম সরকারকে। আমার মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছে। অতএব আসাম, বাংলা, ত্রিপুরা একযোগে এই অনুপ্রবেশের বিরুদ্ধে একযোগে কাজ করবে, যাতে কোনোভাবে বাইরে থেকে উগ্রপন্থী, বাইরে থেকে অনুপ্রবেশ 3 রাজ্যের মধ্যে দিয়ে সারা দেশের ক্ষতি সাধন করতে না পারে। অতএব আমরা জনগণকে এই আশ্বাস দিচ্ছি, আপনাদের আশা ভরসা যেটা বিজেপির ওপর আছে, এই নতুন সরকারের ওপর আছে, তাকে আপনারা আরও জোরদার আশীর্বাদ করতে থাকুন, সমর্থন করতে থাকুন। বাংলাকে আবার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। আর এটা পারবো তার জন্য বলছি, 49 বছর এখানে সিঙ্গেল ইঞ্জিনের সরকার চলেছে, যে কারণে তার গতি ছিল না। এই প্রথম 49 বছর বাদে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তার পুরোপুরি আশীর্বাদ এবং তার দেখানো পথ, বাংলা চলবে, বাংলার সরকার চলবে, তার সমর্থন চলবে। অতএব কেন্দ্রীয় সরকারের পুরো সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকার পাবে, প্রধানমন্ত্রীর পুরো পরামর্শ, প্রধানমন্ত্রীর পুরো সহযোগ বাংলার সরকার পাবে। অতএব স্বাভাবিকভাবে ডবল ইঞ্জিন সরকারের ডবল গতিতে চলে বাংলাকে সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত আমরা করতে পারব। আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করছি, যারা আজকে কিছু লোককে যাদের উস্কিয়ে সাম্প্রদায়িকতার একটা জিগির তোলানোর ষড়যন্ত্র চলছে, তাদের সাবধানবাণী করেছিলাম। আর একটা কথা পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টি কখনো মুসলমান বিরোধী নয়। এখন তো ভোট নেই, অতএব ভোটের জন্য বলছি না। যারা ভারতকে ভারত মাতা বলে স্বীকার করে, বিজেপি তাদের বিরোধী নয়, সে যে ধর্ম যে বর্ণের লোক হোক না। পরিষ্কার করে বলতে চাই, ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের জল হওয়ায় বড় হব, আর ভারত মাতার বিরুদ্ধাচারণ করব। পাকিস্তান ভারতের ক্রিকেট খেলায় পাকিস্তান জয়লাভ করলে এখানে ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটাবো, মিষ্টি বিতরণ করব। ওই মুসলমানকে আমরা থাকতে দেব না। এটা বিজেপির খোলা প্রতিজ্ঞা, কোনো রাগ ঢাক নেই, কোনো লুকোচুরি নেই। কারণ আমরা বিদেশি গুপ্তচর, বিদেশি নাগরিককে এখানে খাইয়ে দাইয়ে জল হওয়ায় বড় করব না, বড় পুষব না। এটা পরিষ্কার কথা। ভারতে সেই থাকবে যে মনে করে এই ভারত মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের কোলে আমি বড় হয়েছি, মায়ের জল হওয়া, মায়ের খাবার খেয়ে আমি বড় হয়েছি, আমার মাকেও জন্ম দিয়েছে এই ভারত মাতা। এই মাতার কাছে আমি ঋণী, এই মায়ের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। সে কোন ধর্মের এ দেখার দরকার নেই। সবার আগে হচ্ছে ভারত মাতা, সবার আগে দেশ। অতএব দেশের বিরুদ্ধাচরণ যে করবে তাদের আমরা কোনোভাবেই রেয়াত করব না। অতএব এখানে থাকব আর জয় বাংলা স্লোগান তুলব। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। কোন বাংলা এখানে
জয় বাংলা স্লোগান কে দিয়েছে? মুজিবুর রহমানের আবিষ্কৃত স্লোগান, আজ বাংলাদেশের স্লোগান। সেই স্লোগান জয় শ্রীরামের বদলে জয় বাংলা, মুসলমান স্লোগান, বাংলাদেশের স্লোগান। এখানে ঢুকিয়ে বাংলাদেশের যে সমস্ত সন্ত্রাসবাদী মৌলবাদী শক্তি, তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে জয় বাংলা তো করে দিয়েছি, এরপরে বাংলাদেশ বানাবো। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, বলেছিলেন না রাম এখানকার নয় বাইরের, সেই রামের শক্তি দেখুন, সেই জয় শ্রীরামের শক্তি দেখুন। সারা বাংলার কোনায় কোনায় ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এমন জয় শ্রীরাম করেছে, জয় বাংলা থেকে শুরু করে সব ভূত পালিয়ে গেছে। সেই কারণে রামচন্দ্রের শক্তিকে চিনুন, অতএব কালিদাস হবেন না। আর সেই কারণে আজ এই অবস্থা। সিপিএমের চোখ খারাপ অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের। কি দুর্ভাগ্য, সিপিএমের পা ধরতে হচ্ছে। আরে মানুষ তৃণমূলকে ক্ষমতায় দিয়েছিল শুধু সিপিএমকে তাড়ানোর জন্য। আজ বেকায়দায় পড়ে যে কংগ্রেসকে ঘাড় ধরে বের করে দিয়েছিল, যে সিপিএমকে তাড়িয়ে মমতা ব্যানার্জি হিরো ইন হয়েছিল, সেই সিপিএমের পায়ে পড়তে হচ্ছে। কোন সিপিএম? শূন্য থাকা সিপিএম। একটা সিট পেয়েছে কোথা থেকে? সেই আপনাদের ভাগ থেকে, সেই তৃণমূলের ভাগের সিট থেকে, মুসলমান ভোট থেকে। হিন্দুর একটা ভোট জোগাড় করতে পারেনি, হিন্দু ভোটে একটা সিটও জোগাড় করতে পারেনি। অর্থাৎ তৃণমূল ও মুসলমান, আপনার সিপিএম ও মুসলমান, তার পায়ে ধরছে কি? কতটা খারাপ অবস্থা হলে এটা হতে পারে? সেই কারণে আগামী দিন আমি যে কথা আগে বলেছিলাম এবারও বলছি, যে ভিক্ষা পাত্রও জুটবে না। তৃণমূলকে দেখলে ঘৃণায় লোকেরা ছি ছি করবে সর্বত্র। তার কারণ যে কাহিনী বেরোচ্ছে, এ তো শুরু, আরো বাকি আছে। আপনি দেখতে থাকুন, মাসে মাসে বেরোতে থাকবে নানান কাহিনী আর এদের বিভিন্ন কর্মকাণ্ড, যে কিভাবে এরা সমাজকে শোষণ করেছে, মানুষকে শোষণ করেছে, অর্থকে নিজেদের কাজে লাগিয়ে মাটির তলায় পর্যন্ত ঘর বানিয়েছে। আপনি ভাবতে পারেন? বাংকার বানিয়েছে, বাংকার। কে থাকবে? অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? বাংকার তৈরি করে ফেলেছে। এইরকম আর কত বাংকার আছে কোথায় কে জানে। এখন তো লোকেরা চিৎকার করছে হাওড়ায় বাংকার, তো ভবানীপুরে বাংকার নেই। তো ভবানীপুরে এক্সেলেটারের তলায় বাংকার টাঙ্কার আছে কিনা লোকেরা এই কত প্রশ্ন তুলছে। কি অবস্থা! অতএব সেই কারণে যেটুকু মান মর্যাদা তৃণমূলের ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে এতে। অতএব এই পার্টিকে বাংলা থেকে মুছে দিতে হবে, যাতে আর কখনো বাংলায় মাথা তুলে দাঁড়াতে না পারে। তার কারণ এরা বাংলা মায়ের অভিশাপ, বাংলার ক্ষেত্রে অভিশাপ, রাষ্ট্রীয় অভিশাপ এরা। অতএব আগামী দিন সর্বক্ষেত্রে এদের মুছে দেওয়ার কাজ করতে হবে, এইটুকু। নির্বাচনের পর সুজিত বসুর এই গ্রেফতারি তৃণমূলের এই যে সেট করা একটা ন্যারেটিভ, সেটাকে কি মিথ্যা প্রমাণ করলে? এবং সুজিত বসুর এই গ্রেফতারিকে নিয়ে কি বলবেন? না, আমি তো বললামই, ইলেকশনের আগে গ্রেফতার হলে ওরা অন্য কথা বলতো। এখন তো বেশিরভাগই চুপ মেরে গেছে, আর বলবেটা কি? এক ব্যক্তির এই রকম দুর্নীতি প্রকাশ্যে চলে এসছে, যে জমাদারের কাছ থেকেও পয়সা খায়। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা থেকে পয়সা খেত, এটা শুনেছিলাম, জানতাম। এক নেতা আমাকে বলেছিল, আরে ক্যা বল রা হ্যায়, পায়খানা সে পয়সা খাতা হ্যায়। আমি বললাম, अभी तो पैखाना से पैसा खाता है,
इसके बाद वो भी खाएगा, कुछ छोड़ेगा नहीं। जाने का समय हो गया, जो मिले वही खाओ। তো এখন কি দেখছি কতটা বাস্তব, জমাদারের ময়লা পরিষ্কার করা লোকের তার কাছ থেকে পয়সা খাচ্ছে, সেটাও আবার রেট বেঁধে রেখেছে। কোনটার কি রেট? দোকান খুলেছে, দোকান খুলেছে, এই জিনিসের দাম এত, সূচিপত্র লাগিয়েছে, দামপত্র। ভাবা যায়? এই রকম দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আরও হবে। আর এখন তো সুবিধা, ডবল ইঞ্জিন সরকার, ডবল অ্যাকশন। এখন তো পরিষ্কারভাবে কেন্দ্রীয় এজেন্সি আর রাজ্যের এজেন্সি সংঘাত থাকবে না। কেন্দ্রীয় এজেন্সি, রাজ্যের এজেন্সি অর্থাৎ সিআইডি, পুলিশ সব একযোগে কাজ করবে। যেটা দেরি হচ্ছিল সেটা অনেক স্পিডে চলবে, ত্বরান্বিত হবে। অতএব চোর তাড়াতাড়ি ধরা পড়বে। যেভাবে সিআইডি দিয়ে, পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করে যেভাবে তদন্তকে বিলম্বিত করার যেটা চেষ্টা করছিল, কিছুটা সফল হচ্ছিল, সেটা আর হবে না। সেই কারণে আপনি দেখবেন যারাই মানুষের অর্থ গ্রাস করেছে, সরকারি অর্থকে পকেটস্থ করেছে, এইভাবে মানুষকে কষ্ট দিয়েছে, কেউ রেহাই পাবে না। শুধু নাম আসতে থাকবে, লটারিতে নাম উঠতে থাকবে, আর জেলখানায় যেতে থাকবে। হ্যাঁ, ও তো অ্যারেস্ট হবেই, জানা কথা ছিল। এরকম অনেক অ্যারেস্ট হবে। গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, আরও। হ্যাঁ, ও তো পাওয়া যাবেই তো। এরা তো সন্ত্রাসবাদী। আমি যেটা বারবার বলছি, যারা যখন দেখছে আর কোনো রাস্তা নেই, এখন অস্ত্র আর সাম্প্রদায়িক শক্তি ওদের একমাত্র ভরসা। সেই কারণের জন্য ওরা চেষ্টা করছে যে একটা সাম্প্রদায়িকভাবে ভোট 95% তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে। সেই মুসলমানরাও মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলমান ভোটেও ব্যাপক ভাগ, বহু জেলায় তৃণমূল কংগ্রেসের বদলে মুসলমান ভোট অন্যত্র চলে গেছে। সেই কারণে আমি বলতে চাই, মুসলমানদের মধ্যেও অনেক যারা গণতন্ত্রপ্রেমী মুসলমান, তারা বুঝে গেছে এ অশুভ শক্তির হাত থেকে বেরোতে হবে। কারণ আল্লাহর ভগবান নিয়ে যে খেলা খেলেছে, সেই খেলাটা মুসলমান অনেকে বুঝে গেছে। সেই কারণে তারা সরে এসছে। সেই কারণে যে পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়, সেই পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়নি। সেই জন্য আমি আপনাদের খানিকক্ষণ আগেই বললাম, যারা এই সন্ত্রাসবাদী ছক চালাচ্ছে, তারা কিন্তু চরম সংকটের মুখে পড়তে চলেছেন। অতএব গর্গ চ্যাটার্জি তাদের মধ্যে একজন। এই রকম সন্ত্রাসবাদী, এই রকম বন্দুক, গুলি, আগ্নেয়াস্ত্র রাখা এবং তা নিয়ে এধার ওধার করার কাজ, এটাই তৃণমূল করে আসছে। অতএব যারা এগুলো করতে চাইছেন, তাদেরই আমি শুরুতেই বলেছিলাম সাবধান হয়ে যান। যারা এই জাতীয় কথা বলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না, সে দিলীপ মণ্ডলী হোক আর যে মণ্ডলী হোক। পরিষ্কারভাবে আমি আপনাদের বারবার এটাই বলছি, এই যে দিলীপ মণ্ডলের বক্তব্য, এটা বিচ্ছিন্ন বক্তব্য নয়, এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। এই কথাটা বলার জন্যই তো এতক্ষণ আমি চেষ্টা করছি, যে নানাভাবে একটা চেষ্টা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। মস্তানরা সব রাতারাতি তৃণমূলের পতাকা ফেলে দিয়েছে। সেই কারণের জন্য তৃণমূল করাতে পারছে না। যদি তৃণমূলের পুরো শক্তি, মস্তান শক্তিটা থাকতো,
তাহলে অনেকটা সফলতা পেয়ে যেত। এখন বলছে কিন্তু কেউ এগোচ্ছে না। তার কারণ সবাই বুঝে গেছে নেতাদেরই কোনো অস্তিত্ব নেই, আবার এদের কথা শুনবে কি? অভিষেক ব্যানার্জির পাহারা কমেছে, অভিষেক ব্যানার্জির সাইরেন উঠে গেছে, ঘর থেকে বেরোবে কিনা এটাই চিন্তা করছে। আপনি ভাবতে পারেন মহুয়া মৈত্র একটা পোস্ট করেছে, পোস্ট আপনি যদি দেখেন একটা প্লেনে, সেখানে তো বিজেপির কেউ নেই, প্যাসেঞ্জার চোর চোর বলে চিৎকার করছে। দিল্লি যেখানে যাচ্ছে তৃণমূল নেতাদের দেখলে লোকেরা চোর চোর বলছে, আর সেটা মহুয়া মৈত্র পোস্ট করে তিনি বড় বিপ্লব করতে যাচ্ছেন। আরে ওই পোস্ট দেখে পাবলিক তো আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি, যে প্লেনে বলেছে চোর চোর, এবার যেখানে দেখবে সেখানে বলবে চোর চোর। ও তো বিজেপির কার্যকর্তা নয়, সাধারণ মানুষ। এই যে দুর্দশা তৃণমূলের, এই দুর্দশার কারণ হচ্ছে এটা। সেই কারণে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তারা সতর্ক হয়ে যান, নইলে এমন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে যে কেউ রক্ষা করতে পারবে না। আর মমতা ব্যানার্জি তো ঘরে ঢুকে গেছে, ও ঘর থেকে এখন আর উনি বেরোবেন না, কারণ 10 বছর তো আমরা ঘর করেছি। আর আমি তো জানি চরম ভীতু, শুধু ঘরের মধ্যে বসবে আর একদল চাটুকার এসে বলবে যে আপনাকে মারার একটা ছক কষছে, ব্যাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে গসিপিং, আর বাড়ির উঠোনেও নামবে না। অতএব আমি দেখে নিয়েছি, অতএব ও আর ঘরের বাইরে বেরোবে না। ভাইপো হাট চলাচল করলে বোরখা পরে চলাচল করবে, কেউ যাতে টেন না পায়, ভোরের আলোতে বেরিয়ে যাবে। অতএব আর কে থাকবে, কাকে দেখে করবেন? ধীরে ধীরে তো তৃণমূলের বিদ্রোহ শুরু হয়ে গেছে, নানান লোক মুখ খুলতে শুরু করে দিয়েছে। আগামী দিন কিচ্ছু থাকবে না। সেই কারণে পার্টি করুন, আপনাদের পার্টির কাজ যা আছে করুন, কোনো আপত্তির কিছু নেই, গণতান্ত্রিকভাবে আপনার অধিকার আছে কাজ করার, কিন্তু হিংসা ছড়ানোর অধিকার নেই। মানুষের ঘর বাড়িতে হামলা, মানুষের উপর হামলা করার অধিকার নেই। সে যে মণ্ডলী হোক, আমরা মণ্ড পাকিয়ে ছেড়ে দেবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। সেই জন্য কি অনুব্রত মণ্ডল গত 4 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, এই ভয় পাচ্ছেন? জাহাঙ্গীর এত কথা বললেন। দেখুন, এদের হচ্ছে দলের মধ্যে অন্তর্কলহ। অনুব্রত মণ্ডল কাজল শেখের ভয়ে কাটা হয়ে থাকে, কাজল শেখ অনুব্রত মণ্ডলের গুন্ডাদের ভয়ে কাটা হয়ে থাকে। এটা ওদের দলের লড়াই। বিজেপির জন্য ভয় পাচ্ছে না কেউ, কারণ বিজেপি তো ছাড় দিয়ে দিয়েছে। এই সমস্ত অপরাধীদের ছাড় দিয়ে দাও, আইন দেখবে, সেই জন্য বুঝে গেছে বিজেপি মারধর করবে না। সেই কারণের জন্য বিজেপির দিক থেকে নিশ্চিন্ত হয়েছে, কিন্তু দলবাজি থেকে তো নিশ্চিন্ত হতে পারেনি। অতএব এখন ওর প্রতিশোধ নেওয়ার কাজ করছে। কে কত টাকা কামিয়েছে আর কে কাকে ভাগ পায়নি, তারই তো এখন লড়াই চলছে। তৃণমূলে আপনি দেখবেন যে তৃণমূলের লোকেরা বিজেপির পতাকা ধরে কিংবা গেরুয়া আবির মেখে তৃণমূলের লোকের বাড়িতে হামলা করেছে, অফিসে হামলা করেছে, তারা কারা? এক তৃণমূল আরেক তৃণমূল, এক তৃণমূল আরেক তৃণমূল। বিজেপির তো কর্মী নেই ওখানে। তার মানে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের বদলা নেওয়ার কাজ চলছে। সেই কারণে সিকিউরিটি হালকা হয়ে গেলে বিজেপি মেরে দেবে এ ভয় করছে না কোনো তৃণমূল নেতা। তৃণমূলের অপর গোষ্ঠী মেরে দেবে, তৃণমূলের অপর গোষ্ঠী অপদস্থ করবে, তার ভয়ে সব কাটা হয়ে ঘর থেকে একটাও বেরোচ্ছে না। রাহুলদা, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, কালকে সবাইকে ডাকছেন এখন। এদিকে একজন মাওবাদী গতিবিধির সঙ্গে যুক্ত, তিনি কলকাতা পুলিশের কাছে এসে সারেন্ডার করছেন এবং গ্রেফতার হয়েছে শ্রদ্ধা বিশ্বাস বলে ঝাড়খণ্ডের কমান্ডার। তাকে উত্তর কাশীপুর থেকে অ্যারেস্ট করেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের নদিয়া চাকদাতে থাকছিলেন। পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে এখন জানিয়েছেন অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, ব্যাপার হচ্ছে এই রাজ্যে মাওবাদীদের সাথে যোগাযোগ ছিল কার?
তৃণমূল কংগ্রেসের, মাওবাদীদের সাথে মিটিং করেছে, সব কিছু করেছে মমতা ব্যানার্জি। আর যখন মমতা ব্যানার্জির সরকার চলে এসছে তখন তিনি মাওবাদী নেতাকে মারিয়ে দিলেন পুলিশের সাথে বৈঠক করার ছল করে। সেই কারণের জন্য মাওবাদীদের সাথে নিয়ে আন্দোলন, মাওবাদীদের সাথে নিয়ে সংগঠন বিস্তার, এলাকা দখল তো মমতা ব্যানার্জি করেছে। অতএব আপনি জেনে রাখুন, যত সন্ত্রাসবাদী, এইটাই তো বারবার আমরা বলছি, সব রকম সন্ত্রাসবাদীদের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ। আর এরা বাংলায় সন্ত্রাসবাদকে কায়েম করতে চেয়েছিল, বাংলার মানুষ সেটাকে করতে দেয়নি। বিজেপিকে শক্তি দিয়েছে বাংলার মানুষ এই সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতাকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, দাদা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে ভায়োলেন্সে দুটো মৃত্যু হয়েছে বলে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন এবং বলেছেন যে দুজনই, একজন হুগলি জেলার সপ্তগ্রামে, একজন নদিয়ার চাকদায়, তাদের দুজনকেই মারধর করা হয়েছিল এবং তারা দুজনেই জখম ছিলেন হাসপাতালে। আমি জানি না, আমার কাছে খবর নেই। যদি এই ঘটনা হয়ে থাকে, আমি এখনও এতক্ষণ ধরে এই কথাই বলছিলাম যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছে কয়েকজন। অতএব এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আমরা এই বিষয়ে খোঁজখবর নেব। কারণ বিজেপির কোনো কার্যকর্তা কোনো পার্টির কোনো লোকের গায়ে হাত দেয়নি। উল্টে এই পোস্ট পোল ভায়োলেন্সে আমরা আমাদের 4 জনকে হারিয়েছি। 4 জন আমাদের কার্যকর্তা প্রাণ দিয়েছে। তা 4 জন সরকারি দলের কার্যকর্তা প্রাণ দিয়েছে, তার বদলে 40 জন তো বিরোধী দলের কার্যকর্তা প্রাণ যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো বলেছি হিংসার রাজনীতি করব না, মায়ের কোল খালি করার রাজনীতি করব না। অতএব সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে, সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি। बीजेपी सबका विकास का बात करती है, लेकिन बेलगाछिया से एक खबर आ रही है कि वहां पे रितेश तिवारी जो नवनिर्वाचित विधायक है, उन्होंने कहा है कि वहां पे 45% से अधिक मुसलमान रहते हैं। तो उनका कहना है कि उन्हें केवल हिंदुओं ने वोट किया है, तो केवल हिंदुओं के नेता हैं, उनके लिए वो काम नहीं करेंगे। तो इस पर नहीं, ऐसा कोई वक्तव्य हमने सुना नहीं। ऐसा कोई होगा तो हम लोग ज़रूर उस पर बात करेंगे। कारण देखिए, जो नागरिक है, भारतीय नागरिक है, उसमें भेदभाव हम लोग नहीं करेंगे। मोदी जी भी सीधा बोल दिया, सबका साथ सबका विकास। 145 करोड़ जनता का भलाई हमारा लक्ष्य है। इसीलिए कोई इसमें समुदाय को हमने छोड़ा नहीं। ऐसा देखिए, वोट नहीं दिया, दुख भी होता है। तो आप एक चीज़ को समझिए, एक समुदाय हमको थोड़ी भी वोट नहीं डालेगा तो मन में तो दुख होता है। हमने उस समुदाय को कुछ नहीं किया, उस दुख से बोला होगा तो उस दुख से बोला, पीड़ा से बोला, मन से नहीं बोला। और बीजेपी में रह के कोई ये काम कर ही नहीं सकता। कारण आज बंगाल से जो मुसलमान लोग देश का विभिन्न प्रांत में है, उन लोगों ने बीजेपी को वोट डाला। आपने सोशल मीडिया देखा, वहीं पर गुजरात में बैठ के, बेंगालुरु में बैठ के, बेंगालुरु में तो हमारा सरकार नहीं है, बेंगालुरु से बैठ के हमारा है वोट डालने के लिए मुसलमान लोग। वो लोग खुद सोशल मीडिया में उनका वक्तव्य छोड़ा। कारण बाहर जो मुसलमान है उसका आँख खुल गया। देखा, बीजेपी को इतना मुसलमान विरोधी कहते हैं। बीजेपी तो मुसलमान को कुछ नहीं करती, भेदभाव नहीं करते। ये जो बंगाल का मुसलमान बाहर गया, बीजेपी राज्यों में था, उनका आँख खुल गया। जो बीजेपी के ऊपर झूठा आरोप ममता बनर्जी लगाते थे। तो इसीलिए यही का जो मुसलमान है, सीपीएम, कांग्रेस, ममता बनर्जी, इन लोगों का बातों में आके इन लोगों का आंखों पर पट्टी पड़ गया। इसीलिए वो लोग बीजेपी को वोट नहीं किया। लेकिन हमारा विश्वास है आगे चल के ऐसा नहीं होगा। और मैं आपको बोलना चाहता हूं, आप ही यहीं पर बैठ के घोषणा करें, जो आना चाहता है आ जाओ। आप देखिए, लाखों मुसलमान आने के लिए तैयार है।
ये 4 दिन से इतना मुसलमान लोगों का फोन आया, जगह जगह से हम आना चाहते हैं। अरे आज बोलेंगे काल, खुलेआम बोल रहा हूं, मालदा मुर्शिदाबाद में 30 स्तौर पंचायत पूरा बीजेपी बन जाएगा। 30 स्तौर पंचायत पूरा बीजेपी बन जाएगा। मुसलमान इलाका का बोल रहा हूं, हिंदू इलाका का नहीं बोल रहा हूं। सारे तैयार है आने के लिए, बार बार बोल रहा है। जिला परिषद भी पलटी हो जाएगा, ऐसा स्थिति है। इसीलिए आज मान लीजिए वोट नहीं डाला, हम यही बात बोलना चाहता हूं, काल डालेगा, कारण उनका आंख खुल जाएगा। ये तृणमूल जो प्रचार किए थे वो गलत है। हम देखिए बांग्लादेशी पाकिस्तानी को सहन नहीं करेंगे, उनका वोट नहीं चाहिए, हम बोल दिया, उनको इसे भगाएंगे। अपना मुल्क में चला जाओ, अपना देश में चला जाओ। রাহুল দা, আপনি বললেন যে আপনারা আজকে রেখেছেন কর্মী, এটাই last। হাজারখানেক কর্মী, মানে তৃণমূলের কর্মী হয়তো খুন হয়ে যেতেন, কিন্তু যাদের আপনারা আজকে রেখেছেন তারা চোখের সামনে যারা তাদের মেরেছে তাদের কলার তুলে ঘুরে বেড়াতে দেখি এই রিঅ্যাকশনও আসছে। কি বার্তা? না না, আমি তো বললাম, না না, আমি তো বললাম, আপনি আমার তৃণমূলের লোকেরা এখনো মারছে বিভিন্ন আপনি আমার শুনুন, আপনি আমার কথাটা পুরো মানে ভালোভাবে হয়তো লক্ষ্য করেননি। আমি বলেছি যে তাদের মনের মধ্যে, আপনার কথাটাই বলেছি, আপনার প্রশ্নটাই, তাদের মনের মধ্যে কি হতে পারে আপনি ভাবুন। যে যারা আমার বাড়ি ভাঙলো, পথের ভিখিরি করলো, আমাকে, আমার ভাইকে মেরে দিল, আমার ছেলেকে মেরে দিল, তাদের কিছু করতে পারলাম না। এটা যেমন ওই পরিবারের মধ্যে আছে, ওটা আমাদের মধ্যেও আছে। আমি যে বলছি এত করে, কারণ আমরা আমাদের কার্যকর্তাকে পরিবারের সদস্য মনে করি, আলাদা মনে করি না। সেই জন্য তাদের ওই যে যন্ত্রণা, সে ব্যথা আমরা অনুভব করি। তাদের যে মেসেজটা কিন্তু একটা হিংসা দিয়ে হিংসাকে দমন করতে গেলে যা ছিল তাই হবে। মমতা ব্যানার্জি এই স্লোগানটাকে অবমাননা করার জন্যই তো মানুষ প্রথম ওর উপর থেকে সমর্থন তুলতে শুরু করলো। বদলা নয় বদল চাই, এই শব্দ দিয়ে ক্ষমতা এসেছিল। আর এই স্লোগানের ওপর বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করেছিল। কিন্তু হলো কি, বদলার রাজনীতি শুরু করে দিল বদলের পরিবর্তে। অতএব আমরা তৃণমূল নই। আমরা দেখুন, যদি আজকে হিংসার বদলে হিংসা করাই, এর শেষ হবে না। রক্ত স্নাত বাংলা থাকবে, উন্নতি হবে না, ভবিষ্যৎ প্রজন্মের চাকরি হবে না, কেউ এখানে কারখানা উদ্যোগ লাগাবে না, শিক্ষার বিস্তার হবে না। সেই কারণে বুকে পাথর চাপা দিয়েও বাংলার উন্নতির স্বার্থে এক জায়গায় না এক জায়গায় আপনাকে ফুল স্টপ দিতে হবে। সেই জন্য আমি তো বলেছি, তাদের ছেড়ে দিলাম তা তো নয়, আইনের শাস্তি হবে, যার ফাঁসি হওয়ার ফাঁসি হবে, যার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। বিজেপি কার্যকর্তাদের উপর যারা হামলা করেছে কেউ রেহাই পাবে না, হয় ফাঁসি হবে, নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, নয় জেলবাস হবেই হবে। এটাই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু আইনের মাধ্যমে ব্যবস্থার নীতিতে আমরা বিশ্বাসী। হিংসার বদলে হিংসা করলে পরিস্থিতি কখনো ঠান্ডা হবে না, বাংলার উন্নতি কখনো হবে না। সেই কারণে বাংলার উন্নতিকে প্রায়োরিটি দিন। কারণ অন্যান্য রাজ্যে, এই একটা রাজ্যে ভোট হচ্ছে, এতগুলো হিংসা, এই প্রথম আপনি এত আনন্দ কেন করছেন? একটা বোম পড়েনি, একটা গুলি চলেনি, একটা মাথা ফাটেনি, একটা খুন হয়নি, একটা রক্তপাত হয়নি, একটা ইলেকশন হয়ে গেল। আরে কেন এত ভাবনা আছে? অন্যান্য স্টেটে তো এতগুলো ইলেকশন হলো, বোম পড়েছে, সেখানে গুলি খেয়েছে কেউ, সেখানে মানুষ মরেছে, কেউ কোনো চর্চাই করেনি। কেন করেনি? ইলেকশনে আবার বোম পড়বে কেন? ইলেকশনে আবার মানুষ মরবে কেন? ইলেকশনে রক্তপাত হবে কেন? যদি রক্তপাত হয় সেটাই ওখানে একটা বিরাট খবর যে রক্তপাত হয়েছে, মানুষ মারা গিয়েছে, বোম পেটেছে। আর এখানে বোম না ফাটলে ইলেকশনই নেই। আর এবার ফাটেনি বোম,
সেটাই মানুষের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই বাংলাটা কি চাই আমরা? না সারা দেশ যেরকম আছে শান্তিপূর্ণ ইলেকশন, গণতান্ত্রিক ইলেকশন, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার ইলেকশন চলেছে, কোনো বাধা নেই। এটাই তো হওয়া দরকার। মানুষ তার ভোট প্রয়োগ করুক, তাতে বিজেপি জিতুক কি হারুক কোনো চিন্তা নেই। যে জিতবে যে হারবে মানুষের রায় তাই হবে। কিন্তু জোর করে গুন্ডাইজমের মাধ্যমে মানুষের রায়কে হরণ করে নেব, কবজা করে নেব, মানুষকে ভোটই দিতে দেব না, এসব জিনিস তো চলতে পারে না। আর দরকার নেই। আপনি সাংবাদিক সম্মেলন করার আগে 8 ঘন্টা আগে কিন্তু বিজেপিতে জয় শ্রীরাম বলাতে এক মহিলাকে মারধর করা হয়েছে, তৃণমূল নেতা অমলকে তিনি মারধর করেছেন, তার সিটি স্ক্যান চলছে এখন কলাবাগান হাসপাতালে। দেখুন, এগুলি আমি আপনাকে এতক্ষণের মধ্যে বললাম, টুকরো টুকরো ঘটনা একটা একটা করে বলার কোনো দরকার নেই। যারা উশৃঙ্খলতা করবে আইন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা যেখানে বলে দিয়েছি যে কোনো রং দেখার দরকার নেই, সেখানে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আর যেখানে পুলিশ প্রশাসন দেখেও ব্যবস্থা নেবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার বলে দিচ্ছি।